ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য যে 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো দেওয়া শুরু করেছিলাম, ইতিমধ্যে কিন্তু 3টে বিষয় দেওয়া হয়ে গেছে: ইংরেজি, ইতিহাস, ভূগোল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের পার্ট 8 অ্যাক্টিভিটি টাস্ক, যেটা হচ্ছে 50 নম্বরের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাংলা বিষয়ের। বেশ অনেকগুলো প্রশ্ন রয়েছে। ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখতে পাচ্ছ বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখন করে দেব। তো চলো শুরু করছি। দেখো, প্রথমেই দেওয়া রয়েছে এমসিকিউ। দেখো, প্রথম প্রশ্নটি তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল, সেটি হচ্ছে প্রথম দিন। তারপরে দেখো 2 নম্বরে, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদককে, এটা হচ্ছে নবারুণ ভট্টাচার্য। এরপরে দেখো 3 নম্বরে, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হলো কি? পত্রপুট। 4 নম্বরে দেখো, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। 5 নম্বরে, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি হলো দিন ও রাত্রি। এবার দেখো 2 নম্বর থেকে শুরু করে যতগুলো কোশ্চেন রয়েছে এর সমস্ত উত্তর আমি পরপর করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, পরের প্রশ্নটি ছিল সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, এর অর্থ কী? এর অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। তারপরে দেখো, আফ্রিকা কবিতায় দিনের অন্তিম কাল কীভাবে ঘোষিত হয়েছিল? অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিম কাল। পরের প্রশ্নটি দেখো, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির কাঁধ বলতে কী নির্দেশ করেছেন? হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধের বাধার কথা বলেছেন। তারপরে দেখো, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? মাভৈ কথাটির অর্থ ভয় করো না। জড়তাগ্রস্ত সমাজকে নাড়া দিলে তবেই তার মধ্যে লুকানো প্রাণ জেগে ওঠে। রুদ্ররূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনে জগতে তৈরি হয় প্রলয়ের পরিবেশ। ভিত সশস্ত হয়ে পড়ে জীবকু, কিন্তু এই ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। তারপরে দেখো, 2 জন বন্ধু নৌক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে উল্লেখিত অংশে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই। এনানজাং থেকে আসার কথা ছিল। তারপরে দেখো, তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? যাদের উদ্দেশ্যে এই আহ্বান? প্রয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন। প্রয়োল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বানসূচক পংক্তিটি উচ্চারিত হয়েছে, যা বুঝিয়ে দেয় এই পংক্তিটিকেই কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রয়োল্লাস হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বন্দনা। স্বাধীনতা জয়ী যে তরুণের দল, তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদেরই জয়ধ্বনি করতে বলেছেন। খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? হরিদার পরিচয়। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদার দারিদ্র্যের ছবি। হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা কাশহরের সবচেয়ে সরু গলির ভিতরে একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ নম্বর, বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই।
গ নম্বর, বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সবসময় অন্যের সংস্থান হয় না, অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। পরের প্রশ্ন দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, এর অঙ্গ শালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসাপরায়ণ নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়টি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। 1 নম্বর পয়েন্ট, ষড়যন্ত্রকারী ও দেশদ্রোহী সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্থ নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী। প্রতিহিংসাপরায়ণ পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্নটি ঘসেটি দেখেছিল, শওকত জংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। হৃদয়হীনা কুটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতে মুখরিত এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘর শত্রু বিভীষণ। তার পরের প্রশ্ন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পংক্তিতে অপমানিত আফ্রিকাকে এই কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকে আফ্রিকার অনাবৃত সেই তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লালসনা। আফ্রিকার ক্রিয়াঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে কৃতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলার কাদার পিণ্ড এভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে। তারপরের প্রশ্ন দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে এ কথা বলেছে? উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশে উল্লেখিত মন্তব্যের বক্তা অপূর্বর বন্ধুপ্রতিম সহকর্মী রামদাস তলওয়ারকর। একদিন টিফিনের সময় অপূর্ব তার সহকর্মী বন্ধু রামদাস তলওয়ারকরকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করার নামে পুলিশের চরম আহম্মকগিরির এক গল্প শোনায়। সেই গল্পে উঠে আসে বিরাট মাপের পলিটিক্যাল সাসপেক্টকে ধরতে গিয়ে গিরিশ মহাপাত্রের মতো নিরীহ সাধারণ মানুষকে ধরে উৎপীড়ন করে পুলিশের চূড়ান্ত নির্বুদ্ধিতার পরিচয়। অপূর্ব জানায়, এই পুলিশরা তার নিজের আত্মীয় তথা বাংলার পুলিশ, তাই তাদের এই আহম্মকের মতো কাণ্ড কারবার অত্যন্ত লজ্জাদায়ক। এই আহম্মক পুলিশেরা অত্যন্ত আপনজন হলেও যাকে গ্রেপ্তার করার জন্য তারা উদ্গ্রীব সেই স্বাধীনতা সংগ্রামী তার কাছে অনেক বেশি আপন, কারণ যে মানুষটি তার সর্বশক্তি উজাড় করে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য উদ্গ্রীব সচেষ্ট অপূর্বর কাছে তার সম্মান সবথেকে বেশি। অন্যদিকে ইংরেজদের
চাটুকারিতা করে যে দেশজ পুলিশরা এই স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তার করতে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করতে বদ্ধপরিকর, তারা যতই আপন হোক না কেন অপূর্ব তাদেরকে সমর্থন করে না। অপূর্বর মুখ থেকে এই কথার প্রসঙ্গ ধরেই রামদাস আলোচ্য উক্তিটি করে, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে, অর্থাৎ ইংরেজ শাসকদের কাছে রাজদ্রোহকে রাজদ্রোহীর অপরাধের সমান অপরাধ বলে বিবেচিত হতে পারে। অপূর্বের জীবনে দুঃখ ঘনিয়ে আসতে পারে। পরের প্রশ্ন দেখো, খিদা এবার আমরা খাবো কি? উদ্ধৃতিটির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উদ্ধৃতাংশটি প্রথিতযশা কথাসাহিত্যিক মতিনন্দী রচিত কনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। উপন্যাসের শুরুতেই বারুণীর আম কুড়োনোর মধ্য দিয়ে আমরা কনির দারিদ্র্যপীড়িত যন্ত্রণাক্লিষ্ট জীবনযাত্রার পরিচয় পাই। পরে একমাত্র রোজগেরে দাদার মৃত্যু যন্ত্রণাকে সামনে রেখে খিদ্দা এবার আমরা কি খাবো, কনির এই নিদারুণ আর্তনাদের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে কনির জীবনযাত্রার উপাখ্যান। কনিদের 7 ভাই বোনের এক বিরাট সংসার, সেখানে খেতে না পাওয়ার যন্ত্রণা নিত্যসঙ্গী। বাবা যক্ষায় মারা যাওয়ার পর কনির বড় দাদা কমল সংসারের দায়িত্ব ধরেছিল। তাদের নেই কোনো প্রকার খাদ্যের সংস্থান, রোজগার 2 বেলা খাওয়া কোনো দিনই হয়ে ওঠে না। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান, সামান্য ভাত আর তেঁতুল, এটুকুই তাদের সংসারের 5টি প্রাণীর বাঁচার উপাদান। তাদের জীবনযাত্রার মধ্যেও আছে নিদারুণ অভাবের ছাপ। বস্তির মধ্যে থকথকে নর্দমার পাশে কনিঘর, সেই ঘরে আছে একটি মাত্র তক্তপোষ, চিটচিটে কয়েকটা বালিশ। একটি ঘরেই থাকা খাওয়া, সংসারের যাবতীয় কাজকর্ম, প্রত্যেক পদক্ষেপে অভাব ছিল কনিদের জীবনের চূড়ান্ত বাধা। এই বাধাই কনির দাদা কমলের সাঁতারু স্বপ্নকে অকালেই পঙ্গু করে দিয়েছিল। কনির বাকি ভাই বোনের জীবনেও এভাবে নেমে এসেছিল শিক্ষা দীক্ষা রুচিহীন নিদারুণ শৈশব। এই অবস্থায় হঠাৎ করে কমলের মৃত্যু হলে কনিরা এখন চূড়ান্তভাবে আশ্রয়হীন, অভিভাবকহীন। তাই ক্ষিতীশ সিংহের কাছে কনির চূড়ান্ত হাহাকারের মধ্য দিয়ে আশ্রয়হীন, খাদ্য সংস্থানহীন এবং এক নিদারুণ দারিদ্র্যপীড়িত জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। এবার দেখো গ্রামার যে কথা রয়েছে, ব্যাকরণ, বাংলা ব্যাকরণে দেখো অনুসর্গ হলো এক প্রকার কি? অব্যয় পদ। বিভক্ত কখনোই লুপ্ত হয় না, কোন কারকে? কর্মকারকে। নিদর্শকের একটি উদাহরণ হলো গুলি। এরপরে দেখো ব্যাসবাক্য, সমাস। ভোজ্য, প্রথমে হচ্ছে ভোজ্য বস্তু, এটা হয়ে যাবে ভোজ্যের বস্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস। বা আরও একটা হতে পারে ভোজনের উপযুক্ত বস্তু মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তোমরা এটাই লিখবে। পোশাক পরিচ্ছেদ দ্বন্দ্ব সমাস, অর্থাৎ পোশাক পরিচ্ছেদকে যদি আমরা ভাঙি তাহলে পাবো পোশাক ও পরিচ্ছেদ দ্বন্দ্ব সমাস। আরেকটা হচ্ছে সন্ধ্যাক্কি, সন্ধ্যায় পালনীয় আহ্নিক মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তারপরে দেখো প্রতিবেদন, কম বেশি 150 শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট, এভাবে লিখবে তোমরা তারিখ। লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিন ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই লাগাতার ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। এবার দেখো সর্বশেষ প্রশ্ন, বঙ্গানুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন, অর্থাৎ গৃহ হলো ছাত্রছাত্রীদের প্রথম বিদ্যালয় যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম, শিশু দেখে, শুনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার, গৃহ হলো এমন একটি স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়। ইন এ গুড হোম অনেস্টি অ্যান্ড হেলদি মেন আর মেড, অর্থাৎ উন্নত মানের পরিবার সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে।